বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সেলিনা আক্তার, সিনিয়র শিক্ষক, ডাক্তার খাস্তগি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম। শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে আমি পড়াবো বাংলা দ্বিতীয় পত্রের একটি পাঠ। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা আজকে বাংলা ব্যাকরণ ও নির্মিতি থেকে পড়াবো ধ্বনি ও বর্ণ। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের আজকের পাঠ ধ্বনি ও বর্ণ। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা অর্জন করবে বা শিখন ফল, ধ্বনি কাকে বলে তা বলতে পারবে, ধ্বনির প্রকারভেদ বলতে পারবে, বর্ণ কাকে বলে বলতে পারবে, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি সম্পর্কে বলতে পারবে। এখন শিক্ষার্থীরা, চলো আমরা মূল আলোচনায় চলে যাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ ধ্বনি। তাহলে শিক্ষার্থীরা, আমরা প্রথম শিখব ধ্বনি কাকে বলে। ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ধ্বনি ভাষার হচ্ছে মূল ভিত্তি। কোনো ভাষার উচ্চারিত শব্দকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে তার যে অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ পাওয়া যায় তাই হচ্ছে ধ্বনি। তাহলে শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ভাষার উচ্চারিত শব্দকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে যে অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ পাওয়া যায় সেটি হচ্ছে ধ্বনি। ভাষাকে বিশ্লেষণ করলে চারটি মৌলিক উপাদান পাওয়া যায়। এই চারটি মৌলিক উপাদান হচ্ছে ধ্বনি, শব্দ, বাক্য ও অর্থ। মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য কথা বলে। মানুষের কথা হলো অর্থযুক্ত কিছু ধ্বনি। ব্যাকরণ শাস্ত্রে মানুষের কণ্ঠ নিঃসৃত শব্দ বা আওয়াজকে ধ্বনি বলা হয়। বস্তুত অর্থবোধক ধ্বনিসমূহ মানুষের বিভিন্ন ভাষার বাক ধ্বনি। ধ্বনি ভাষার হচ্ছে মূল ভিত্তি। তাই ধ্বনি সম্পর্কে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন, কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে আমরা কতগুলো ধ্বনি পাই। বলা বাহুল্য, প্রতিটি মানব ভাষায় থেকে থাকে একগুচ্ছ ধ্বনি। এর সংখ্যা সাধারণত 12টির বেশি ও 60টির কম। এই মুষ্টিমেয় সংখ্যক ধ্বনির বিভিন্ন বিন্যাসে গড়ে ওঠে ভাষার বিপুল পরিমাণ শব্দ। প্রতিটি ভাষার নিজস্ব ধ্বনিরাশির তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ প্রতিটি ভাষার ধ্বনিরাশি পরস্পরের সঙ্গে সহাবস্থান করে সুশৃঙ্খল ধ্বনিতাত্ত্বিক নিয়মকানুন মেনে চলে। আর ধ্বনি নির্গত হয় কি দিয়ে? মুখ দিয়ে। ধ্বনি উৎপাদনে মুখ, নাসিকা, কণ্ঠ প্রভৃতি বাকপত্যঙ্গ ব্যবহৃত হলেও ধ্বনি উৎপাদনের মূল উৎস হচ্ছে কিন্তু ফুসফুস। এখানে দেখো, আমরা বাক প্রত্যঙ্গগুলো দেখতে পাচ্ছি যেগুলো দিয়ে আমরা ধ্বনি উচ্চারিত করি। তাহলে ধ্বনি উচ্চারণের জন্য দরকার হচ্ছে মুখ, নাসিকা, কণ্ঠ আর হচ্ছে ফুসফুস। ফুসফুসের সাহায্যে আমরা শ্বাস গ্রহণ ও ত্যাগ করি। ফুসফুস থেকে বাতাস বেরিয়ে আসার সময় বিভিন্ন বাক প্রত্যঙ্গের সংস্পর্শে আসে। ফুসফুস থেকে বাতাস স্বরযন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসার সময় মুখের বিভিন্ন জায়গায় ঘষা খায়। এই ঘর্ষণের ফলে মুখে নানা রকম ধ্বনির সৃষ্টি হয়। লক্ষণীয়, ধ্বনি উৎপাদনে ফুসফুস একটি মুখ্য উৎপাদক যন্ত্র হলেও ফুসফুস থেকে কিন্তু ধ্বনি উৎপাদিত হয় না। ফুসফুস থেকে কেবল নির্গত হয় বাতাস। বাতাস নির্গত হয়ে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের সাথে ঘষা খেয়ে ধ্বনি উচ্চারিত হয়। আর এই বাতাসের সঙ্গে নানা বাক প্রত্যঙ্গের সংঘর্ষে ধ্বনি সৃষ্টি হয়। অর্থাৎ ফুসফুস নির্গত বাতাস স্বরযন্ত্রের মধ্য দিয়ে মুখ গহ্বরের প্রবেশের পর বিভিন্ন বাক প্রত্যঙ্গের সংস্পর্শে আঘাত লাগার দরুন ধ্বনি গঠিত বা তৈরি হয়। ধ্বনি গঠনে বিভিন্ন বাক প্রত্যঙ্গের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ধ্বনি কিভাবে উচ্চারিত হয়।
এখন আমরা দেখব ধ্বনির শ্রেণীবিভাগ। বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলোকে প্রধানত দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। এরপরে আমরা জানবো বর্ণ কাকে বলে। কোনো ভাষার ধ্বনিগুলোকে লিখে প্রকাশ করার জন্য যে প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলে বর্ণ। যেমন অ, আ, ক, খ প্রভৃতি বাংলা ভাষার এক একটি ধ্বনি, প্রতীক বা বর্ণ। তাহলে বাংলা ভাষা কোনো ভাষার ধ্বনিকে লিখে প্রকাশ করার জন্য যে প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে আমরা বলছি বর্ণ। আর বর্ণমালা কোনো ভাষার বর্ণ সমষ্টির, অর্থাৎ আমরা যে বর্ণগুলো পড়ছি এগুলাকে সমষ্টি সুনির্দিষ্ট সাজানো ক্রমকে লিখিত প্রতীক বা বর্ণমালা বলে। বর্ণমালা আবার দুই প্রকার, এগুলো হচ্ছে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। তাহলে শিক্ষার্থীরা তোমরা বর্ণ জানলে এবং বর্ণমালা কি সেটিও জানলে। এখন হচ্ছে স্বরধ্বনি ও স্বরবর্ণ। যেসব ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে পূর্ণ ও স্পষ্ট রূপে উচ্চারিত হয় তাকে বলছে স্বরধ্বনি। এই স্বরধ্বনির প্রতীক বা লিখিত রূপই হচ্ছে স্বরবর্ণ। অর্থাৎ যে ধ্বনি পূর্ণ ও স্পষ্ট রূপে উচ্চারিত হয়, যেমন আমরা উচ্চারণ করি সেটিকে বলছে ধ্বনি, আর লিখিত রূপটাকে বলছে বর্ণ। যেমন হচ্ছে অ, আ, ই, এগুলো হচ্ছে স্বরবর্ণ। এখানে আমরা স্বরবর্ণগুলো দেখতে পাচ্ছি। স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 11টি। তাহলে শিক্ষার্থীরা তোমরা স্বরধ্বনি ও স্বরবর্ণ জানলে। স্বরধ্বনি হচ্ছে উচ্চারণের স্থান আর স্বরবর্ণ হচ্ছে লিখার প্রতীক। এরপরে হচ্ছে ব্যঞ্জন ধ্বনি ও ব্যঞ্জন বর্ণ। যেসব ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে পূর্ণ ও স্পষ্ট রূপে উচ্চারিত হতে পারে না তাকে বলছে ব্যঞ্জন ধ্বনি। তাহলে স্বরধ্বনি কিন্তু নিজে নিজে উচ্চারিত হতে পারে, ওর কারো সাহায্য দরকার নেই, কিন্তু ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। যেমন ক, ক উচ্চারণ করলে আমরা কর সাথে কি আসছে অ, ক যোগ অ, অ আসছে। খ, গ সবগুলো এরকম। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্বরধ্বনি নিজে নিজেই উচ্চারিত হতে পারে, কিন্তু ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। আর ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপই হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এখানে তোমরা ব্যঞ্জন বর্ণগুলো দেখতে পাচ্ছ। আমাদের ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে 39টি। তাহলে ব্যঞ্জন বর্ণ 39টি আর স্বরবর্ণ 11টি, মোট আমাদের বর্ণমালা হচ্ছে 50টি। এরপরে আমরা দেখব স্বরধ্বনির শ্রেণীবিভাগ ও উচ্চারণ বৈশিষ্ট্য। উচ্চারণের সময়ে তারতম্য অনুসারে স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, উচ্চারণ সময় অনুযায়ী এটা হচ্ছে হ্রস্বস্বর আর দীর্ঘস্বর। হ্রস্বস্বর, যেসব স্বরধ্বনি উচ্চারণে কম সময় লাগে তাদেরকে বলছে হ্রস্বস্বর, অর্থাৎ খুব দ্রুত উচ্চারিত হয়ে যায়, বেশি সময় নেয় না, সেটা হচ্ছে অ, ই, উ, এগুলো উচ্চারণে বেশি সময় লাগে না। দীর্ঘস্বর, যেসব স্বরধ্বনি উচ্চারণে অপেক্ষাকৃত বেশি সময় লাগে তাদেরকে দীর্ঘস্বর বলে। যেমন আ, তারপরে দীর্ঘ ই, দীর্ঘ উ, ওটা হচ্ছে হ্রস্ব ই, হ্রস্ব উ, এটা হচ্ছে দীর্ঘ ই, দীর্ঘ উ, এগুলো উচ্চারণে দীর্ঘ সময় লাগে। এ, ওই, ও, ও। তাহলে দীর্ঘস্বর হচ্ছে যে ধ্বনি উচ্চারণে অপেক্ষাকৃত বেশি সময় লাগে সেটাকে বলছে দীর্ঘস্বর। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে স্বরধ্বনির শ্রেণীবিভাগ ও উচ্চারণের বৈশিষ্ট্য। এখন আমরা দেখব স্বরধ্বনির উচ্চারণ স্থান ও বৈশিষ্ট্য। দেখো স্বরধ্বনির উচ্চারণ স্থান, দেখো ধ্বনি দেখো অ, আ, এটা উচ্চারণের স্থান হচ্ছে কণ্ঠ থেকে উচ্চারিত হবে, আর উচ্চারণ স্থান অনুসারে নাম হচ্ছে কণ্ঠধ্বনি। তারপর হচ্ছে হ্রস্বই দীর্ঘই, এটা হচ্ছে তালু থেকে উচ্চারিত হবে, আর এটাকে বলছে তালব্য ধ্বনি। তারপর হচ্ছে হ্রস্ব দীর্ঘ, এটা হচ্ছে ঠোঁট বা ওষ্ঠ থেকে উচ্চারিত হবে, তাই এটাকে বলবো আমরা ওষ্ঠধ্বনি। তারপর হচ্ছে রি, রি হচ্ছে মূর্ধা, মূর্ধন্য ধ্বনি। এ, ওই, এটাকে বলছে কণ্ঠ ও তালু, তাহলে কণ্ঠ তালব্য ধ্বনি।
ও ও, কণ্ঠ ও ওষ্ঠ, তাহলে হচ্ছে কণ্ঠস্থ ধ্বনি। তাহলে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই আজকের পড়াটা বুঝতে পেরেছো। আমাদের আজকের পড়া আমরা কি কি পড়ালাম? আমরা পড়ালাম ধ্বনি ও বর্ণ। ধ্বনি কাকে বলে শিখলাম, ধ্বনি শ্রেণী বিভাগ শিখলাম, ধ্বনি শ্রেণী বিভাগ, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, তারপরে বর্ণ কাকে বলে শিখলাম, বর্ণমালা শিখলাম, স্বরধ্বনি, স্বরবর্ণ, ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন বর্ণ শিখলাম, স্বরধ্বনির শ্রেণী বিভাগ, উচ্চারণের তারতম্য অনুসারে হ্রস্বস্বর, দীর্ঘস্বর এবং স্বরধ্বনির উচ্চারণ স্থান ও এদের উচ্চারণ স্থান অনুসারে নামগুলো শিখলাম। তাহলে শিক্ষার্থীরা তোমাদের এগুলো সব পড়া থাকবে, তোমরা এগুলো মুখস্থ করবে অবশ্যই। তোমরা এই চারটাও অবশ্যই অবশ্যই মুখস্থ করবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা আজকে যে পড়াটা পড়ালাম সেগুলো বাসায় অবশ্যই অনুসরণ করবে, কারণ এগুলো থেকে ছোট ছোট নৈর্ব্যক্তিক প্রশ্ন আসবে। তোমরা এগুলো অবশ্যই ভালো করে শিখে নিবে। তাহলে শিক্ষার্থীরা আমাদের আজকের অনলাইন ক্লাসের আমরা এখানেই সবাই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে এই কামনা করে আমাদের আজকের অনলাইন ক্লাস এখানেই সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ।